আইনজীবী সাইফুল হত্যা মামলায় আসামি ৩১, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশে বিবৃতি। ৩ মাস পার হলেও ফেনীতে শুরু হয়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে ২১ সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা ৩১ জনকে আসামি করে মামলা করেছেন। এছাড়াও আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত সাইফুলের ভাই। মামলার এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। পুলিশ জানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত আইনজীবীর বাবা। মামলার আসামিদের বেশিরভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ব্যাপক সহিংসতা চালায় চিন্ময় সমর্থকরা। ওই সময় নিহত হন আইনজীবী সাইফুল। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১,৪০০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৯ জন জড়িত সাইফুল হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট বারের নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি বলেন, বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। To ensure that the doors of justice remain open for all, regardless of status, power, or privilege. From the very moment of my appointment, I recognize the urgency of addressing the challenges that have long impeded the full realization of our judiciary's potential. This initiative is a cornerstone of my vision to strengthen our judiciary and its capacity to serve the people with integrity, efficiency, transparency, and accountability. ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া, মিথ্যা, অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে সরকার প্রস্তুত বলে জানান। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় ৩ মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তরা বলছেন, তালিকায় নাম উঠানো ছাড়া সরকারিভাবে আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। জেলা প্রশাসনের তথ্য বলছে, এ বন্যায় ফেনীর 6 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় ৮,৬৫৯টি ঘর। এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে ১,৭১৮টি।
বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ, তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা। বন্যা আজ 3 মাস গড়ানা আমার ভাঙ্গি চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। এই 3 মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাই নাই। আমরা থাকা খুব কষ্ট করিতেছে। সরকার যদি আমাদের দিন দরিদ্রভাবে অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে, আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে 12 লাখ টাকা। পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে। একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও এই পুনর্বাসনের কাজ করছে। ফেনীতে এবারের বন্যায় সব মিলিয়ে 1020 কোটি 72 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বাংলাদেশকে 194 রানের টার্গেট দিল আয়ারল্যান্ড। আবার আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে 11টি সিন্দুক খুলে এবার পাওয়া গেল 29 বস্তা টাকা। চলছে গণনা। সকাল 7:30টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে 3 মাস 14 দিন পর সিন্দুকগুলো খুলে টাকা বস্তায় ভরা হয়। সিন্দুকে টাকার সাথে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়। মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সদস্য সহ 450 লোক টাকা গণনার কাজ করছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া সড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধারে এবং ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা যায়। পুলিশ জানিয়েছে আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনের কাজ চলছে। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী সাইফুল হত্যা মামলায় আসামি 31, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশে বিবৃতি। 3 মাস পার হলেও ফেনীতে শুরু হয়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।